আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। এক সময় চট্টগ্রামের কাজীর দেউরি এলাকার জেলা স্টেডিয়ামে ক্রিকেট নেটে ঘণ্টার পর ঘণ্টা বল করতেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে এলে তাদের বিপক্ষে বোলিং করার সুযোগও মিলত। কোচদের মতে বাঁহাতি স্পিনার হিসেবে তার ভালো সম্ভাবনা ছিল, স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই স্বপ্ন হারিয়ে যায়। ক্রিকেট মাঠ ছেড়ে তিনি জড়িয়ে পড়েন অপরাধ জগতে, হয়ে ওঠেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর। ছিলেন একজন আন্তর্জাতিক মানের ক্রিকেট প্লেয়ার। তার স্প্রিং বল নেটে করানোর জন্য জাতীয় দলের প্লেয়াররাও তাকে হায়ার করে নিয়ে যেতেন। তিনি একজন আন্তর্জাতিক ভালো ক্রিকেটার থেকে বনে গেলেন হঠাৎ করে আন্তর্জাতিক দুর্দর্শ একজন কিলার, একজন ডাকাত, একজন সন্ত্রাসী। দর্শক, বলছিলাম ডেভিড ইমনের কথা, যে ডেভিড ইমনের জীবনী বা তার পরিচয় শুনলে আপনি অবাক হবেন, এমন একজন মানুষ কিভাবে আন্ডার ওয়ার্ল্ডে রাজত্ব করছে। দর্শক, ছোট্ট ভিডিওটি দেখে আসি যে এই ডেভিড ইমন কে ছিল, কিভাবে সন্ত্রাসী হলো এবং কত ভয়ঙ্কর রকমের সন্ত্রাসী সে কর্মকাণ্ড চালাচ্ছে এই ছোট সাজ্জাদের বাহিনীর ভিতর। আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? আমি আপনারা বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। এক সময় চট্টগ্রামের কাজীর দেউরি এলাকার জেলা স্টেডিয়ামে ক্রিকেট নেটে ঘণ্টার পর ঘণ্টা বল করতেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রামে এলে তাদের বিপক্ষে বোলিং করার সুযোগও মিলত। কোচদের মতে বাঁহাতি স্পিনার হিসেবে তার ভালো সম্ভাবনা ছিল, স্বপ্ন ছিল বড় ক্রিকেটার হওয়ার। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই স্বপ্ন হারিয়ে যায়। ক্রিকেট মাঠ ছেড়ে তিনি জড়িয়ে পড়েন অপরাধ জগতে, হয়ে ওঠেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বাহিনীর সদস্য। হত্যা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র রাখায় একাধিক মামলা হয় তার নামে। ব্যবসায়ী প্রবাসীদের বিদেশি নম্বর থেকে ফোন করে কোটি কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফোনের ওপাশের সেই কণ্ঠই একসময় চট্টগ্রামে আতঙ্কের নাম হয়ে ওঠে। মাত্র কয়েক বছরে ইমনের বিরুদ্ধে 15টি মামলা হয়। গত মঙ্গলবার রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক নাজিমুল হক প্রথম আলোকে বলেন, 4 দিন আগে যশোর সীমান্ত দিয়ে দেশে ঢুকছিলেন ইমন। পুলিশি অভিযানের তথ্য পেয়ে তিনি আবার ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। তখনই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তথ্য রয়েছে, তার কাছে দেশি ও বিদেশি 2টি পাসপোর্ট ছিল এবং তিনি নিয়মিত ভারতে যাতায়াত করতেন। 5 আগস্ট পরবর্তী সময়ে সন্ত্রাসী ছোট সাজ্জাদের আশ্রয়ে সে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে ওঠে। ছোট সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পরে তার অপরাধ জগতের নিয়ন্ত্রণ নেয় ইমন। অবশেষে বুধবার সকালে তাকে যশোর জেলা পুলিশের সহায়তায় ঝিকরগাছা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন 2 ভাই ও 2 বোনের মধ্যে বড়। তার বাবা মোহাম্মদ মুসা ওমান প্রবাসী ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা গেছেন। স্থানীয়রা জানান, স্কুল জীবন থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তার। সাইকেলে করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন। পরে নগরের অক্সিজেন এলাকায় খালার বাসায় থেকে নিয়মিত ক্রিকেটের প্রশিক্ষণ নেন। খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে আর অনুশীলন করতেন কাজীর দেউরির স্টেডিয়ামে। পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, রহমানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হলেও এইচএসসি পরীক্ষা দেননি ইমন। 2020 সালে করোনার পর তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় হন এবং চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়বের ঘনিষ্ঠ হন। 2022 সালে তিনি ওমানে যান। প্রায় বছর খানেক পর দেশে ফিরে আসেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। তখন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার আতুরার ডিপো এলাকায় থাকা শুরু করেন। সেখানে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। পুলিশের দাবি, 5 আগস্টের পর অক্সিজেন এলাকায় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের সক্রিয় ভূমিকার কারণে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নজরে আসে ইমন। এরপর তিনি ওই বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এরপর তার নামে হয় একের পর এক হত্যা মামলা। পুলিশ জানান, 2025 সালে 30 মার্চ বাকুলিয়ার জোড়া খুন, 23 মে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢাকাইয়া আকবর হত্যা, হাটহাজারী জোড়া খুন এবং চান্দগাঁওয়ের আফতাব হত্যা মামলা সহ বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। 2024 সালে 5 আগস্টের পর থানা থেকে লুট হওয়া 15 থেকে 20টি অস্ত্র হাতে তার একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, অস্ত্র চালানোয় ইমন দক্ষ ছিলেন।
বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় মোটরসাইকেল ভাড়া ও হামলাকারীদের সমন্বয়ের দায়িত্ব তার ছিল। 2025 সালের জানুয়ারিতে বায়েজিদ থানার একটি ডাকাতি মামলায় কক্সবাজার থেকে গ্রেপ্তার হলেও মাত্র 22 দিনের মাথায় জামিনে মুক্তি পান। এরপর তার অপরাধমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়। পুলিশ জানায়, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রামে অপরাধ পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের মধ্যে একজন ইমন, অন্যজন মোহাম্মদ রায়হান। বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত 50 জন শুটার ও সহযোগী সক্রিয় বলে পুলিশের দাবি। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে নিয়মিত চাঁদা দাবি করতেন। নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে তিনি বলেন, ব্যবসা করতে হলে তাকে এই অর্থ দিতে হবে। আমি ডেভিড ইমন বলতেছি। আপনি আমার ডিটেলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখাইন আপনি না চিনলে, বুঝছেন? আপনি হয়তো চিনেও না চিনার মতো করতেছেন। আমি আপনারও বলতেছি যে ব্যবসা বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা আর ব্যবসা বাণিজ্য করিয়েন না। ব্যবসা বাণিজ্য যদি করেন স্মার্ট গ্রুপের মুজিবের ঘরে কি হয়েছে তো দেখছেন। স্মার্ট গ্রুপের মুজিব থেকে যায় আমার কথা জিজ্ঞেস করেন না, বলার সাথে গ্রুপের ডেভিড ইমনে কল দিয়েছে। কেন এই পথ বেছে নিয়েছেন, মুঠোফোনে এ প্রশ্নে ইমন প্রথম আলোকে বলেন, দর্শক, আপনারা দেখলেন নিউজটি, অবাক হয়েছেন যে আসলে এমন একটা পর্যায়ের মানুষ কিভাবে একটা সন্ত্রাসী রূপ নেয়। আসলে মানুষের পরিস্থিতি হয়তো বা সব কিছু করে, কিন্তু ডেভিড ইমনের এই যে পরিস্থিতিটা, তার জীবনটা এই জায়গায় চলে গেল একজন ক্রিকেটার থেকে, এটার জন্য শুধু কিন্তু আমরা তাকেই দায়ী করতে পারি না। আমরা দায়ী করতে পারি আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এমনকি পরিবার। তার পরিবার হয়তো তাকে মেনটেন করতে পারে নাই, রাষ্ট্র মূল্যায়ন করতে পারে নাই। না হলে এমন একজন প্রতিভাবান, সামনে স্বপ্নবোনা একজন ক্রিকেট প্লেয়ার কিভাবে একজন দূরদর্শ একজন ডাকাত এবং সন্ত্রাসীদের রূপ নেয়। দর্শক, ডেভিড ইমনের জীবনী শুনেছেন, এরকম জীবনী আরও অনেকের জীবনে হয়তো বা ঘটছে বা ঘটবে, তখনই আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, আমরা ডেভিড ইমন তার অপরাধের সাথে চাই, যদি সম্ভব হয় তাকে আবারও ক্রিকেটে ফিরিয়ে তাকে ভালো কিছু করানো সম্ভব হয় কিনা সেটা আমাদের দেখা দরকার। চিন্তা করতে পারেন কত আন্ডারওয়ার্ল্ড, এই বড় বড় চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব সে নিয়ে নিয়েছে, এবং তার পাসপোর্ট আছে ভারতের, তার পাসপোর্ট আছে কয়েকটা দেশের, এবং বাংলাদেশে তার ডেভিড ইমন এবং ভারতদেশে আজহারুল ইসলাম। কত ভয়ঙ্কর নেটওয়ার্ক সে সৃষ্টি করে নিয়েছে।